দুপুরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই একটা ছোট্ট বিমান প্রচণ্ড গতিতে ছুটে গেল আকাশের বুক চিরে। লেবাননের একটা প্রত্যন্ত এয়ারবেস থেকে উড্ডয়ন করেছিল সেই রহস্যময় বিমান। পাইলটের হাতে সময় ছিল না এক সেকেন্ডও নষ্ট করার মতো, কেননা প্রতিটি মুহূর্ত সেখানে জীবন মরণের এক চরম খেলা। বিমানের গর্ভে বসেছিল লেবাননের ক্ষিপ্র ও অভিজাত স্পেশাল কমান্ডো ফোর্সের একটি চৌকস ইউনিট। দেশের দক্ষিণ প্রান্তের একটি গোপন সামরিক ঘাঁটি থেকে জরুরি কল এসেছিল মাত্র কিছুক্ষণ আগে। সেই বার্তা ছিল একদম পরিষ্কার এবং ভয়ঙ্কর: দ্য স্টেট এক্সিস্টস বাই ভায়োলেন্স অর দ্য থ্রেট অফ ইট। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যার অর্থ হল রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকে শক্তির জোরে কিংবা শক্তির প্রকাশ্য হুমকিতে। এক্ষুনি কমান্ডো দরকার, দেরি হলেই চরম বিপদ। এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার যে এলাকার কথা আমরা বলছি সেটা কোনো সাধারণ সীমানা নয়। এই অঞ্চলেই রয়েছে ইসরায়েল আর লেবাননের সেই রক্তাক্ত ও মুখোমুখি সীমান্ত, যাকে আন্তর্জাতিক রাজনীতির ভাষায় বলা হয় এক জীবন্ত আগ্নেয়গিরি। আর সেই জ্বলন্ত চুল্লির দিকেই ধেয়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কি এমন ঘটেছিল সেখানে যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে ঠিক 2 ঘন্টা আগের একটি রহস্যময় ঘটনার মধ্যে। সবকিছু শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে, প্রতিদিনের মতোই চলছিল রুটিন কার্যক্রম। যেহেতু এই স্পর্শকাতর জায়গাটা দুই দেশের সীমানায় অবস্থিত, তাই এখানে নিরাপত্তার বিষয়টি সবসময় চরম কড়াকড়ি থাকে। একটা পাখিও যদি ডানা ঝাপটায় সেটাও রাডারের চোখ এড়ায় না। লেবাননের রাডার কন্ট্রোল রুমে সেদিনও সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। ক্যাপ্টেন কাসেম ফারহাদি নামে এক ঝানু অফিসার তার দীর্ঘ ডিউটি শেষ করে সবেমাত্র রুম থেকে বাইরে বের হচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ করে তার চোখ আটকে গেল দূরের দিগন্তে। একটা যুদ্ধবিমান অসম্ভব দ্রুত গতিতে উড়ে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে অবাক করা এবং গা শিউরে ওঠা ব্যাপার হলো আকাশে কোনো শব্দ নেই। একদম নীরবে নিস্তব্ধতায় চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছে আকাশের ওপর দিয়ে। এত দ্রুতগতির একটি ফাইটার জেট কিভাবে এতটা নিঃশব্দে চলতে পারে? এই জটিল প্রশ্নটাই তার অভিজ্ঞ মাথায় অনবরত ঘুরপাক খেতে লাগলো। ক্যাপ্টেন কাসেম ফারহাদি যুদ্ধের ময়দানে ঘাঘু মানুষ, সহজে ঘাবড়ে যাওয়ার পাত্র তিনি নন। তিনি দ্রুত পায়ে ফিরে গেলেন রাডার কন্ট্রোল রুমে। তাৎক্ষণিকভাবে রাডার সিস্টেমের সর্বোচ্চ ক্ষমতা চালু করা হলো, কিন্তু স্ক্রিনে কিছুই ধরা পড়ল না। যেন আকাশে কিছুই নেই, যেন পুরো বিষয়টা ক্যাপ্টেনের চোখের ভুল বা নিচক কল্পনা মাত্র। কিন্তু ক্যাপ্টেন ফারহাদি নিজের চোখকে বিশ্বাস করেন। তিনি খুব ভালো করেই জানেন তিনি কি দেখেছেন। আসলে এই ধরনের ভুতুরে ঘটনা তাদের জন্য একেবারে নতুন কিছু নয়। তাদের ডিফেন্স লাইনে যদিও রাশিয়া থেকে আনা উন্নত রাডার সিস্টেম মোতায়েন আছে, তবুও আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানকে নিখুঁতভাবে শনাক্ত করা সবসময় সম্ভব হয় না। পাওয়ার ইজ নট এ মিনস, ইট ইজ অ্যান এন্ড। আন্তর্জাতিক রাজনীতির এই নির্মম সত্যকে প্রতিষ্ঠিত করতেই এই বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো রাডার তরঙ্গ থেকে প্রতিফলিত হয় না, ফলে রাডার স্ক্রিনে এগুলো সম্পূর্ণ অদৃশ্য থাকে। ক্যাপ্টেন মুহূর্তেই বুঝে গেলেন এটা নিশ্চিতভাবেই একটি 5th জেনারেশন ফাইটার জেট। আর এই ধরনের অত্যাধুনিক মারণাস্ত্র মধ্যপ্রাচ্যের শুধুমাত্র দুটো শক্তির কাছেই আছে, আমেরিকা আর ইসরায়েল। তিনি নিজের ঠান্ডা মাথায় হিসেব কষে বুঝলেন এই অদৃশ্য বিমান যখন তাদের আকাশসীমার এত কাছাকাছি এসেছে, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা চলছে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছিল এই শিকারী বিমানটি আবার ফিরে আসতে পারে। তাই রাডার কন্ট্রোল রুমে বসে থাকা প্রতিটি অপারেটর সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে গেল। সবার চোখ স্থির হয়ে রইল স্ক্রিনের দিকে। এক অবর্ণনীয় অপেক্ষা শুরু হলো। প্রায় 17 মিনিট কেটে গেল এক বুক কাঁপানো টান টান উত্তেজনার মধ্য দিয়ে। তারপর হঠাৎ করেই রাডার স্ক্রিনে একটা সিগন্যাল ভেসে উঠল। তবে এবার সিগন্যালটা কোনো সাধারণ ডট নয়, বেশ বড়, স্পষ্ট এবং অস্বাভাবিক শক্তিশালী। কিন্তু চরম বিস্ময়ের ব্যাপার হলো এই সিগন্যালটা তাদের আকাশসীমা থেকে মাত্র 7 মাইল দূরে এবং অত্যন্ত ধীর গতিতে সীমান্তের দিকে এগিয়ে আসছে। এখানে একটি কৌশলগত বিষয় পরিষ্কার করা দরকার। কোনো আধুনিক যুদ্ধবিমান কখনোই এত বড় রাডার সিগন্যাল তৈরি করে না। এগুলো এমনভাবে তৈরি যাতে রাডারে নিজেকে লুকিয়ে রাখা যায়। কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। যেন আকাশ থেকে কেউ ইচ্ছা করেই নিজের অবস্থান প্রকাশ করছে রাডারে। যেন সে চিৎকার করে বলছে, আমি আসছি, পারলে ঠেকাও। এটা কি লেবানন বাহিনীকে ফাঁদে ফেলার কোনো গোপন চাল, নাকি কোনো মরণঘাতী মনস্তাত্ত্বিক যুদ্ধ? ক্যাপ্টেন কাসেম ফারহাদি কোনো রকম ঝুঁকি নিতে চাইলেন না। তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার। যদিও মনে মনে তিনি খুব ভালোভাবেই জানতেন তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের আকাশছোঁয়া প্রযুক্তির বিরুদ্ধে কতটা দুর্বল। লেবানন সাধারণত সোভিয়েত আমলের S-125 নেভা সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এতে থাকা মিসাইলগুলো ঘণ্টায় প্রায় 3500 কিলোমিটার গতিতে ছুটতে পারে। কিন্তু মূল সমস্যা হলো এগুলো সর্বোচ্চ 35 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেটের বিরুদ্ধে এই প্রাচীন সিস্টেম খুব একটা কার্যকর নয়। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে লড়াই করা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। কয়েক মিনিট পর রাডার কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা আরেকটা চরম অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। সেই রহস্যময় বিমানটা সীমান্তের একদম কাছাকাছি এসে থমকে গেল। কিছুক্ষণ যেন এক জায়গায় স্থির হয়ে ভেসে রইল। তারপর আবার আচমকা ঘুরে ফিরে গেল যেদিক থেকে এসেছিল। এই ধরনের আচরণ মোটেও কোনো যুদ্ধবিমানের স্বাভাবিক রুটিন হতে পারে না। একটা ফাইটার জেট কেন আকাশে এইভাবে স্থির হয়ে থাকবে? ঠিক তখনই অপারেটরদের মাথায় বিদ্যুৎ খেলে গেল। এটা হয়তো কোনো ফাইটার জেট নয়, সম্ভবত এটি একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যা কোনো বিশেষ মিশন নিয়ে এসেছে।
রাডার অপারেটর প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো নিয়মিত টহলদারি চলছে, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আন্তর্জাতিক সামরিক ইতিহাসের একটি কুখ্যাত কৌশল, ইন পলিটিক্স নাথিং হ্যাপেন্স বাই অ্যাক্সিডেন্ট। রাজনীতি আর যুদ্ধে কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না। এই ধরনের ট্রান্সপোর্ট বিমান ব্যবহার করা হয় শত্রু সীমানায় প্যারাশুট দিয়ে বিশেষ কমান্ডো বা গুপ্তচর নামানোর জন্য। এই চিন্তা মাথায় আসতেই সবার হার্টবিট বেড়ে গেল। পুরো বিষয়টা নিশ্চিত না হয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, তাই দেরি না করে তারা নিজেদের ঘাঁটিতে তৈরি মোজাহের সিরিজের একটি সার্ভেলেন্স ড্রোন পাঠিয়ে দিলেন মেঘের ওপরে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ড্রোনের হাই রেজলিউশন ক্যামেরায় পরিষ্কার হয়ে গেল আসল ভয়ঙ্কর চিত্রটি। ওই ট্রান্সপোর্ট বিমান থেকে শত শত ছায়ামূর্তি প্যারাশুট খুলে নিচে নেমে পড়ছে। অত্যন্ত নিপুণভাবে প্যারাগ্লাইডিং করে তারা ঠিক লেবাননের সীমান্ত এলাকায় অবতরণ করছে। আর এই পুরো অপারেশনটি ঘটেছে তাদের চোখের সামনে, অথচ প্রযুক্তির গ্যারাকলে তারা এর আগে কিছুই টের পাননি। এখন আর একটা সেকেন্ডও নষ্ট করার অবকাশ নেই। সঙ্গে সঙ্গে এই রেড অ্যালার্ট বার্তা পৌঁছে গেল লেবাননের প্রধান মিলিটারি কমান্ড সেন্টারে। সেখানে আগে থেকেই প্রস্তুত অবস্থায় ছিল তাদের বিখ্যাত স্পেশাল কমান্ডো ফোর্সের ক্ষিপ্র ইউনিট। শুনলে অবাক হবেন, লেবাননের এই কমান্ডো ইউনিট পুরো মধ্যপ্রাচ্যে তাদের গেরিলা যুদ্ধ আর কাউন্টার অ্যাটাক দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চিতার গতিতে ছুটে গেল রানওয়ের দিকে। যদিও তাদের কাছে বড় মিলিটারি বিমান রয়েছে, কিন্তু দুর্গম আর দ্রুত যাতায়াতের জন্য তারা ছোট আকারের ট্যাকটিক্যাল বিমান ব্যবহার করতে পছন্দ করে, কারণ এগুলো রাডারের চোখ ফাঁকি দিতে পারে এবং যে কোনো ছোট জায়গায় চটপটে অবতরণ করতে পারে। বিমান আকাশে উড়ল। মাত্র 16 মিনিটের মধ্যেই তারা পৌঁছে গেল দক্ষিণ সীমান্তের সেই জ্বলন্ত মিলিটারি বেসে। কিন্তু সেখানে গিয়েই তারা মুখোমুখি হলো একটি নতুন সংকটের। এই ছোট বিমানে একবারে মাত্র 16 জন কমান্ডো নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, তাই বিমানটিকে আবার ফিরে গিয়ে নতুন করে সৈন্য নিয়ে আসতে হবে। কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময়ই এখন সবচেয়ে বড় শত্রু। প্রতিটি সেকেন্ড এখন এক একটি জীবনের সমান মূল্যবান। তাই ল্যান্ড করার অপেক্ষা না করে কমান্ডোদের নামার একমাত্র উপায় ছিল চলন্ত বিমান থেকে প্যারাশুট নিয়ে সরাসরি ডেথ জোন বা মৃত্যুর উপত্যকায় লাফিয়ে পড়া। সৌভাগ্যবশত তারা এই বিপজ্জনক কাজে অত্যন্ত দক্ষ এবং মানসিকভাবে প্রস্তুত। মাত্র 1 মিনিটের মধ্যে পুরো দলটাকে নিচে নামিয়ে দিয়ে বিমানটা আবার আকাশে মোড় নিল পরবর্তী ব্যাচের সৈন্যদের দ্রুত নিয়ে আসার জন্য। লেবানন তাদের দক্ষিণ সীমান্তে সবসময় এক চুল পরিমাণ ছাড় দেয় না, কারণ এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। সামান্যতম দুর্বলতা দেখা দিলেই প্রতিপক্ষ গ্রাস করে নেবে পুরো ভূখণ্ডকে। প্রতিটি মুহূর্তে তারা সচেতন, প্রতিটি কোণায় তাদের সতর্ক দৃষ্টি। হ্যাঁ, এটা সত্য যে তাদের কাছে বিলিয়ন ডলারের অত্যাধুনিক ফাইটার জেট নেই, কিন্তু তাদের এই ঘাটতি পুষিয়ে দিয়েছে তাদের নিজস্ব ড্রোন প্রযুক্তি এবং অদম্য দেশপ্রেম। আর এই কারণেই সীমান্তে বড় ধরনের কোনো রক্তক্ষয়ী উত্তেজনা সৃষ্টি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এখন বিশ্ব রাজনীতির মঞ্চে সবচেয়ে বড় বিতর্কিত প্রশ্ন হলো, ওই ট্রান্সপোর্ট বিমান থেকে রাতের অন্ধকারে লেবাননের মাটিতে যারা নেমেছিল তারা আসলে কারা ছিল? তারা কি ইসরায়েলের কোনো এলিট মোসাদ এজেন্ট, নাকি আমেরিকার কোনো গোপন ব্ল্যাক অপস টিম? তাদের আসল উদ্দেশ্য কি কেবলই তথ্য চুরি করা, নাকি লেবাননের ভেতরে কোনো বড় ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড বা নাশকতার ছক সাজানো ছিল? কমান্ডো ফোর্স সেখানে পৌঁছানোর পর ঠিক কী ধরনের সংঘর্ষ হয়েছিল তা নিয়ে দুই দেশের সরকারই কেন আজ অদ্ভুত নীরবতা পালন করছে? এই সব প্রশ্নের উত্তর এখনও গভীর রহস্যের কুয়াশায় ঢাকা পড়েছে, কারণ প্রতিপক্ষ খুব ভালো করেই জানে লেবানন তাদের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করবে না। তারা জানে তাদের মাটিতে অবৈধ অনুপ্রবেশের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই পুরো ঘটনা থেকে একটা আন্তর্জাতিক সত্য পরিষ্কার হয়ে যায়, আধুনিক যুদ্ধ এখন শুধু অস্ত্র আর গোলাবারুদের খেলা নয়, এটা হলো প্রযুক্তির লড়াই, বুদ্ধিমত্তার গোপন প্রতিযোগিতা আর স্নায়ু যুদ্ধের এক চরম পরীক্ষা। হি হু কন্ট্রোলস দ্য স্কাইজ কন্ট্রোলস দ্য ডেস্টিনি অফ নেশনস। রাষ্ট্রবিজ্ঞানের এই অমোঘ বাণী আজ আবারও প্রমাণিত হলো, যে দেশ নিজের আকাশসীমা নিয়ন্ত্রণে রাখতে পারে আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে, সেই দেশই টিকে থাকার লড়াইয়ে এগিয়ে থাকে। লেবানন তাদের সীমিত মানসিক সক্ষমতা নিয়েও যে অভূতপূর্ব সতর্কতা এবং ক্ষিপ্রতা দেখিয়েছে তা সত্যিই রণকৌশলীদের তাক লাগিয়ে দিয়েছে। তাদের রাডার অপারেটররা যদি সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নিতেন, তাহলে হয়তো আজ লেবাননের মানচিত্রটাই বদলে যেত। সীমান্ত অঞ্চলে এখনও এক থমথমে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। কমান্ডো ফোর্সের সৈন্যরা এখনও আঙুল ট্রিগারে রেখে সজাগ অবস্থায় আছেন। রাডার স্ক্রিনে চোখ রেখে বসে আছেন অপারেটররা, কারণ তারা খুব ভালো করেই জানেন এই শান্ত এবং নীল আকাশের নিস্তব্ধতা ভেঙে যে কোনো মুহূর্তে আবারও ধেয়ে আসতে পারে যুদ্ধের কালো মেঘ। আর সেই আসন্ন ঝড়ের মোকাবেলায় তাদের প্রস্তুত থাকতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, জানিয়ে আন্তর্জাতিক মহলে তোলপাড় চলছে, রাডারে নিজেকে ইচ্ছা করে প্রকাশ করে এই সৈন্যরা কি আসলে লেবাননের মানসিক সক্ষমতা পরীক্ষা করতে এসেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে এক নতুন এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ বাঁধানোর কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান।